এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত, কণ্ঠ, পা এক নয়। সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে। অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোনো কোনো প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়। যদি কেউ ভালোবেসে খুনি হতে চান, তবে তাই হয়ে যান। উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। কবি হেলাল হাফিজ তার এই কবিতাটি, যার শিরোনাম নিষিদ্ধ সম্পাদকীয়, রচনা করেছিলেন ১-২-১৯৬৯ সালে, অর্থাৎ বাংলাদেশে যখন পশ্চিম পাকিস্তানের সরকার, আইয়ুব খানের সরকারের সময় যে গণ অভ্যুত্থান হলো, ইয়াহিয়া খানের সময় যখন গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থান চলাকালীন কবি এই কবিতা লিখেছিলেন। এবং এই কবিতা হেলাল হাফিজ যখন প্রকাশ করতে বিভিন্ন পত্রিকার সম্পাদকের কাছে গিয়েছিল, সম্পাদকরা বলেছিল যে হেলাল হাফিজ, তোমার যে কবিতা তুমি লিখেছ, এটা তোমার আর কোনো কবিতা লেখার দরকার নেই, তুমি অমর হয়ে থাকবে এই কবিতার মাধ্যমে। কিন্তু কবিতাটা খুবই ভালো, খুবই চমৎকার, যুবকোযোগী, বাংলাদেশের মানুষের কথা বলছে এই কবিতা। বাংলাদেশের অস্তিত্বের কথা বলছে, বাংলাদেশের যুবতীদের কথা বলছে, বাংলাদেশের ছেলেমেয়েদের কথা বলছে, বাংলাদেশের জন্মের কথা বলছে। কিন্তু এই কবিতাটি আমার পক্ষে ছাপা সম্ভব নয়, কারণ তখনও পাকিস্তান সরকার বাংলাদেশে, ১৯৬৯ সাল পাকিস্তান সরকার বাংলাদেশে ছিল। যে আমি এই পাকিস্তান সরকারের পেপারেই কাজ করি, প্রথম কাজ তোমার এই কবিতা ছাপলে আমার প্রথম কাজটা হবে যে আমার আগে চাকরিটা যাবে, তারপরে এমনও হতে পারে যে এই পত্রিকাটিও বন্ধ হয়ে যেতে পারে। তুমি যে আগুনের কথা লিখেছ, এই আগুন তো আর নিভবে না। তো যাই হোক, হেলাল হাফিজ মন খারাপ করে সেদিন আবার তার রুমে বা প্রেস ক্লাবে চলে গিয়েছিলেন। তারপরে তার বেশ কয়েকজন বন্ধু এই নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার প্রথম ২ লাইন এবং শেষের ২ লাইন, অর্থাৎ এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, শেষেরও এই একই ২ লাইন দেওয়া আছে। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই কবিতাটি, কবিতার এই ২ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বত্রই কার্জন হল থেকে শুরু করে ঢাকা ভার্সিটির সব জায়গায় সেই ১৯৬৯ সালে রাতের বেলা দেয়ালে চিকা মারল। চিকা মারা মানে এই কবিতাটি বিভিন্ন দেয়ালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা লিখে দিল। পরের দিনেই এই কবিতাটি, তৎকালীন সময় যেহেতু ইন্টারনেট ছিল না, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া বলে তেমন কিছুই ছিল না, এই যুগের ভাষায় এই কবিতাটি সেদিনে ভাইরাল হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে ভাইরাল হয় যে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, অর্থাৎ ১৯৬৯ সালে আইয়ুব খানের যে দীর্ঘ সেই ৬২ সালের ৫৮ সালের সামরিক শাসন থেকে শুরু করে ৬৮ পর্যন্ত ১০-১২ বছর আইয়ুব খান তার মৌলিক গণতন্ত্র, বিভিন্ন মৌলিক গণতন্ত্রের নামে সামরিক শাসনকে তিনি, সামরিক শাসনের মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষকে জাতাকলে পিষ্ট করছিলেন। মানুষের আর্তনাদ, হাহাকার, বেদনা, চাওয়া পাওয়াকে জাতাকলে পিষ্ট করে নিষ্পেষিত করেছিলেন সেই আইয়ুব খানের বিরুদ্ধে এই ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানে আইয়ুব খান টিকতে পারেনি
ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে দীর্ঘ 10 থেকে 12 বছর 11 বছরের সামরিক শাসনের ইতি টানতে হয়েছিল। এটা সেই কবিতা। আর যেহেতু হেলাল হাফিজ সম্পাদকের কাছে গিয়েছিল এই কবিতাটি পত্রিকায় ছাপানোর জন্য, সম্পাদক বলেছিল, হেলাল, এটা আমার পক্ষে ছাপানো সম্ভব নয়। তাই তিনি বলেছেন যে নিষিদ্ধ সম্পাদকীয়। যদি একটা প্রশ্ন আসে যে হেলাল হাফিজের এই কবিতাটি নিষিদ্ধ সম্পাদকীয় নামকরণের সার্থকতা যাচাই করো, তাহলে সার্থকতাটা হলো এটাই যে যেহেতু সম্পাদক এই কবিতাটি বলেছে যে এই কবিতা ছাপানো যাবে না, অর্থাৎ তোমার কবিতাটি নিষিদ্ধ, এ কারণে এই কবি এটার নাম দিয়েছেন নিষিদ্ধ সম্পাদকীয়। তো কবিতায় কবি পরিষ্কার বলেছে যে মিছিলের সব হাত কিন্তু এক নয়, অর্থাৎ মিছিলে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ থেকে সবার হাত এক নয়, সবার কণ্ঠ এক নয়, সবার পা এক নয়, অর্থাৎ কেউ মিষ্টি সুরের থাকে, কেউ কর্কশ সুরের থাকে, কেউ রাগী সুরের থাকে, কেউ সুরেলা সুরের থাকে, সব পা এক নয়। কোনো কোনো পা মিছিলে যায় শুধু মিছিলের সংখ্যা বাড়াতে, আবার কিছু কিছু পা মিছিলে যায় মিছিলের সংখ্যাই শুধু বাড়ায় না, মিছিলের সফলতা নিয়ে আসে। এবং যে শাসক দল যারা যারা শাসন করে, মানুষকে শাসনের নামে শোষণ করে, গণতন্ত্রের নামে শোষণ করে, সমাজতন্ত্রের নামে শোষণ করে, মৌলিক গণতন্ত্রের নামে শোষণ করে, মানবাধিকারের নামে শোষণ করে, সেই পাগুলো, সেই কণ্ঠগুলো এই শাসক দলের কণ্ঠকে নিঃশেষ করে দেয়, স্তব্ধ করে দেয়, শাসক দলের পাকে ভেঙে ফেলে দেয়, চুরমার করে দেয়। সেই বিখ্যাত রোমান্টিক কবি শেলির যে একটা কবিতা ছিল, সনেট একটি 14 লাইনের একটি কবিতা, ওজিমান্ডিয়াস, এই ওজিমান্ডিয়াস ছিল খুবই অহংকারী একজন রাজা। তারপরে সে তার দেশে একটা বিশাল বড় মূর্তি তৈরি করেছিল। সেই অনেক দিন পরে এক পথিক গিয়ে দেখে ওজিমান্ডিয়াসের জাস্ট কিছু অংশ আছে মাটিতে, বাকিটা ভেঙে বালুতে মিশে গেছে, কিন্তু ওখানে নিচে লেখা ছিল আই অ্যাম ওজিমান্ডিয়াস কিং অফ কিংস, যে আমি হলাম রাজা ওজিমান্ডিয়াস, রাজাদের রাজা। কিন্তু পথিকের মনে এই তত্ত্বের উদয় হলো যে এত বড় রাজা, তার স্ট্যাচু, তার ভাস্কর্য, তার মূর্তি আজকে ধুলোয় মিশে গেছে। তো পৃথিবীতে যত রাজা আছে সেই রাজারা কখনোই এই ওজিমান্ডিয়াসের কথা মনে রাখে না। ফ্রান্সের নেপোলিয়ান বোনাপার্ট সেই কথা মনে রাখেনি, যার কারণে তাকে ফ্রান্সের সর্বোচ্চ শাসন ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় তাকে ফ্রান্স থেকে সেন্ট হেলেনা দ্বীপে তার দেশের মানুষজন তাকে নির্বাসনে পাঠিয়েছিল। সোভিয়েত ইউনিয়নের কথা, রুশ বিপ্লবের কথা, বলশেভিক বিপ্লবের কথা মনে আছে, যেখানে রাশিয়ান সেই সময় যে যারা ছিল, অর্থাৎ রাশিয়ার যারা রাজা ছিল, রাজাদের ফ্যামিলিকে সবাইকে নিঃস্ব করা হয়েছিল এই রুশ বিপ্লবের মাধ্যমে। তো এরকম যুগে যুগে বিপ্লব হয়েছে। কবি তাই বলতেছেন যে মিছিলের সব হাত কিন্তু এক নয়, সব কণ্ঠ এক নয়, সব পা এক নয়। কবি আরও পরিষ্কার করে বলতেছেন যে মিছিলের মাঝে সংসারী থাকে, অনেক লোক আছে, তারা মিছিলে গিয়ে, তারা সংসারী মানুষ, তারপরেও তারা মিছিলে যায়, মিছিলে যেতে বাধ্য হয়। আবার মিছিলে কিছু লোক থাকে যারা সংসার বিরাগী থাকে। আসাদের শার্ট, শামসুর রহমানের কবিতা আসাদের শার্ট অবশ্যই আপনারা হয়তো পড়েছেন, পড়ে জেনেছেন যে আসাদ ছিল সংসার বিরাগী। এরকম সংসার বিরাগী অনেক লোক থাকে যারা তাদের জীবনকে বাজি রেখে, জীবনকে দেশের স্বার্থে জলাঞ্জলি দিয়ে তারা দেশকে, দেশের মানুষকে উঁচু করে রাখার জন্য আত্মত্যাগ করে। আর বলছেন যে কেউ আসে রাজপথে সাজাতে সংসার, আবার হ্যাঁ, কেউ কেউ আছে যারা রাজপথে যায়, রাজপথে গিয়ে কি করে সংসার সাজায়। কিভাবে সংসার সাজায়? যখন বিপ্লব সফল হয়ে যায়, বিপ্লবীদের কেউ কেউ সংসার সাজায়। কিভাবে সাজায়? সেটা 1969-এর গণ অভ্যুত্থান হোক, 1971 সালের মুক্তিযুদ্ধ হোক, আর যে কোনো বিপ্লব অভ্যুত্থানে হোক না কেন, কিছু কিছু লোক যখন এই বিপ্লবকে সফল করে, বিপ্লবে তো সবাই জড়িত, সবাই বিপ্লব করে, কিন্তু কিছু কিছু লোক রাজপথে সংসার সাজায়। কবি ভদ্র ভাষায়, একটা অভদ্র, হেলাল হাফিজের কবিতার এটাই বৈশিষ্ট্য যে তিনি ভদ্র ভাষায় অভদ্র কথা বলতে পারেন। যে কিছু কিছু লোক স্বার্থের জন্য যখন
আন্দোলনের সফলতা কাঁধে আসে, তারাই নেতৃত্ব গ্রহণ করে এবং তারা বলে যে তাদের কারণে এই আন্দোলন সফল হয়েছে আর বাকিদের কারণে নয়। তারা আন্দোলনের সুফল নিয়ে তারা সংসার সাজায়, তারা আন্দোলনের পরে রাজকীয় বিয়ের আয়োজন করে। যাদের হয়তো আগে এই আন্দোলনের আগে গণ অভ্যুত্থানের আগে কিছুই ছিল না, 1969-এর গণ অভ্যুত্থানের পরে তারা এখন রাজকীয় জীবনযাপন করে। কবি আকার ইঙ্গিতে কথাটাই বলেছে। আবার বলছে কেউ আসে জ্বালিয়ে সংসার বা কেউ আসে জ্বালাতে সংসার, অর্থাৎ কেউ কেউ নিজের সংসার আত্মাহুতি দিয়ে, নিজের সংসার উৎসর্গ করে, সংসার ত্যাগ করে রাজপথে মিছিলে আসে। আবার কেউ কেউ এসে অন্যের, অর্থাৎ যারা শাসক শ্রেণী, তাদের সংসারকে জ্বালিয়ে দেয়। এবং যারা চিরদিন শান্তিপ্রিয় মানুষ, শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে। যারা শান্তিপ্রিয় মানুষ, যারা সবসময় শান্তি খোঁজে, তারাও কিন্তু মাঝে মাঝে এই যুদ্ধে আসে। আর কবি বলছে আসলে মাঝে মাঝে আসতে হয় অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। অস্তিত্ব, সেই আই থিঙ্ক দেয়ার ফর আই এক্সিস্ট, যা পল ছাত্রের যে সেই অস্তিত্ববাদী দর্শন, আমি চিন্তা করি তাই আমি টিকে আছি বা বেঁচে আছি। হয়তো কবির মনে এই চিন্তাটাই ভাসছিল তখন, যে অস্তিত্বকে রক্ষা করার জন্য সেই চার্লস ডারউইনের সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, যোগ্যতমরাই পৃথিবীতে টিকে থাকে। সেই অস্তিত্বের আহ্বানে কেউ কেউ আসে, শান্তিপ্রিয় মানুষরা আসে। আবার কেউ কেউ যুদ্ধবাজ হয়। কেন তারা যুদ্ধ করে? মোহরের প্রিয় প্রলোভনে। কবি দুইবার এই কথাটা বলল আকার ইঙ্গিতে, যে কেউ কেউ, সবাই কিন্তু আন্দোলনকে সফল করার জন্য মিছিলে আসে না। কেউ কেউ আসে তারা রাজপথে সংসার সাজাতে চায়, আবার কেউ কেউ আসে মোহরের প্রিয় প্রলোভনে, অর্থাৎ টাকার লোভে আসে। তারা মিছিলে কেন যায়? কারণ তাদেরকে টাকা দেওয়া হয়েছে, পার ডে 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা, বা এই লোভ দেখানো হয়েছে এই মিছিল, এই আন্দোলন সফল হলে তোমরা একটা রাজকীয় জীবন পাবে। কবি সত্য কথা বলল, একবারে সত্য কথা। কিন্তু কেউ কিন্তু এই জিনিসটা বুঝলো না যে অনেক মানুষ মিছিল করে, বিপ্লব করে শুধুমাত্র টাকার জন্য। কবি সরাসরি এই কথাটা বলেছে, কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। এটাই কবির, হেলাল হাফিজের কবি হিসাবে সফলতা। আরও কিছু কটু কথা বলেছেন, যে কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয়। এটা আমরা বাস্তবেও দেখেছি, অনেক প্রেমিক তার প্রেমিকাকে খুন করেছে। যেমন সেই শেক্সপিয়ারের বিখ্যাত নাটক অথেলোর কথা যদি বলি, অথেলো তার প্রেমিকাকে নাটকের শেষে খুন করে ফেলল। তো বলছে যে অনেক প্রেম আছে যেখানে প্রেমিক খুনি হয়ে যায়, অথেলোর কথাই ধরলাম। আবার কবি বলছে যে কেউ যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান, উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়। অর্থাৎ 1 ফেব্রুয়ারি 1969 সালে কবি হেলাল হাফিজ পাঠকদেরকে বলতেছেন যে আপনারা যদি খুনি হতে চান, ভালোবেসে খুনি হতে চান, সেই অথেলোর মতো আই মাস্ট উইপ বাট দে আর ক্রুয়েল টিয়ার্স, আমি ডেসডেমোনাকে মেরে ফেলার পরে, হত্যার পরে অবশ্যই কাঁদবো, সেটা হবে নিষ্ঠুরের মতো কান্না। তো এই 1969 সাল, এটা হলো উৎকৃষ্ট সময়, আপনারা সবাই খুনি হয়ে যান। আবার লাস্ট কথা একটাই বলছে, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। 1969 সালের 1 ফেব্রুয়ারি কবি এই কবিতাটি লিখেছেন। তো এই কবিতার অনেক ব্যাখ্যা, মানে এখানে 2টা পয়েন্ট বলি। এই কবিতা কিন্তু আমরা জাস্ট ওই 2টা লাইনেই সবাই পড়তে ভালো লাগে তাই পড়ি। কিন্তু দেখেন এই কথাটা আবার বলছি, কেউ আসে রাজপথে সাজাতে সংসার। কবি বলে দিয়েছে যে আসলে সব মানুষ মিছিলের জন্য যায় না, আন্দোলনের জন্য যায় না, সংগ্রামের জন্য যায় না। আন্দোলন সফল হলে তারা রাজকীয় বিয়ে করবে, তারা প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে, নেতা হবে, সেজন্য। আর একটা কথা তো সরাসরি বলে দিল, কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে, অর্থাৎ কেউ কেউ টাকার লোভে যুদ্ধ করে। তো এটাই কবিরা তাদের অলক্ষ্যে সত্য কথা বলে। এটাই কবিদের সফলতা, যে কবিরা সত্য কথা বলে কিন্তু তারা কারো রোষানলে পড়ে না। এটা হেলাল হাফিজের একটা কবি হিসাবে সফল। হেলাল হাফিজ যে একজন কালোজয়ী কবি, তার মৃত্যুর কয়েক বছর হলো, কিন্তু হয়তো আরও 50 বছর পরে, 100 বছর পরে হেলাল হাফিজের এই নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি পঠিত হতেই থাকবে। পাঠকরা এই কবিতায় আনন্দ পাবে, কারণ তিনি এই কবিতার
আন্দোলনের সুফলের কথা বলেছেন। আন্দোলনে যারা যায়, অনেক মানুষ তারা সত্যি সত্যি আন্দোলনে যায়, আবার কিছু কিছু লোক আছে টাকার লোভে যায়, টাকার জন্য যুদ্ধ করে, মানুষের জীবন প্রাণহানি করে। তো এটাই হলো কবির সফলতা। হেলাল হাফিজের এই নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।